কাল থেকে ঢাকায় শুরু 4 দিনের বিনিয়োগ সম্মেলন। অংশ নেবে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অর্ধশত দেশের বড় বিনিয়োগকারীরা। মার্কিন শুল্কের প্রভাব সামাল দেয়া কঠিন নয়, জানালেন অর্থ উপদেষ্টা। রাজস্ব পরিস্থিতি ও খারাপ ঋণ নিয়ে উদ্বেগ আইএমএফের। মার্কিন শুল্কের প্রভাবে ঢাকার শেয়ার বাজারেও দরপতন। সরকারের পদক্ষেপ ইতিবাচক, বিনিয়োগকারীদের হতাশ না হওয়ার আহ্বান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমন্ত্রণ, অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে 4 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। অংশ নিচ্ছে চীন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অর্ধশত দেশের বড় বড় বিনিয়োগকারীরা। সম্মেলনের পরও নিয়মিত যোগাযোগ রেখে বিনিয়োগ প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দেবে সরকার। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, মার্কিন শুল্ক নীতির কোনো নেতিবাচক প্রভাব পড়বে না দেশের ব্যবসা বিনিয়োগে। সম্পদের সীমাবদ্ধতায় শিল্পায়ন ও কর্মসংস্থানে দেশি বিনিয়োগ যথেষ্ট নয়। গত কয়েক বছর বিদেশি বিনিয়োগ টানতে রোড শো, সম্মেলনের উদ্যোগ নিলেও সফলতা মেলেনি, উল্টো নিম্নমুখী হয়েছে। শিল্প বিনিয়োগে অনেকেই তাদের প্রতিশ্রুতি শেষ পর্যন্ত বাস্তবায়নের দিকে নেয়নি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশকে নতুন করে তুলে ধরে বিদেশি বিনিয়োগ টানতে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। বড় বিনিয়োগের সম্ভাবনা পর্যালোচনায় 60 জনের প্রতিনিধি পরিদর্শন করবেন চট্টগ্রাম, ইপিজেড, মিরসরাই ও জাপানিজ ইকোনমিক জোন। সামিটটা যখন আমরা করব, এখান থেকে যে ট্র্যাকারটা তৈরি হবে, যে পাইপলাইন তৈরি হবে, যে ঠিক আছে এই 100টা কোম্পানি এসেছিল, এরা সবাই আগ্রহ দেখিয়েছে, এরপর এই আগ্রহ থেকে মেটেরিয়ালাইজেশনে যাওয়ার জন্য আমাদের আর কি করতে হবে। সো আমরা এখান থেকে একটা পুরোপুরি একটা একটা প্রজেক্ট ওয়ার্কের মতো পাবো এই পাইপলাইনের উপর বেস করে, যেটাকে আমরা নেক্সট 6 থেকে 12 মাস বা 18 মাস ট্র্যাক করার চেষ্টা করবো এবং এদেরকে বাংলাদেশে ল্যান্ড করানোর চেষ্টা করবো। বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ায় জ্বালানি আমদানির সক্ষমতাও বেড়েছে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে এলএনজি আমদানির সুযোগ খুঁজছে সরকার। এছাড়া ট্রাম্পের শুল্ক নীতির পরিবর্তনে দেশে ব্যবসা ও বিনিয়োগ ব্যবস্থাপনায় ইতিবাচক রূপান্তর হবে বলে আশা বিডা চেয়ারম্যানের। ওনাদের এই এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট। আমি মনে করি যে এই মোমেন্টামের উপর বেস করে আমরা অনেকগুলো রিফর্ম আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে করে ফেলতে পারবো, সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে। এটার মধ্যে নেগেটিভিটি আমি একদমই কিছু দেখি না। এই অপরচুনিটিকে ইউজ করে আমি মনে করি যে আমাদের আসলে ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেটে একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস আনা সম্ভব। আর আমাদের কম্পিটিটর কান্ট্রি যারা আছে তারাও আমাদের সাথে একই বোটের মধ্যে আছে, একই নৌকায় আছে। সম্মেলনে সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে তুলে ধরা হবে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, কৃষি প্রক্রিয়াজাত শিল্প ও ডিজিটাল ইকোনমির মতো খাত। এই 5টা সেক্টরে কিন্তু যেভাবে ডিজাইন করা হয়েছে, সেখানে ম্যাচ মেকিং সেশনকেই সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইএমএফের ঋণের 4র্থ ও 5ম কিস্তি পেতে শর্ত পূরণে সরকার করণীয় সবই করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আইএমএফে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল ও সঠিক পথেই রয়েছে বলে মনে করছে আইএমএফ। সংস্থাটি থেকে 4র্থ ও 5ম কিস্তির ঋণ পাওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ। এখন অর্থনীতির স্বার্থে রাজস্ব আয় বাড়ানো, ভর্তুকি কমানোর বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এর আগে সকালে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থ সচিব। বৈঠকে ঋণ চুক্তির 4র্থ ও 5ম কিস্তির অর্থ ছাড়ের শর্ত নিয়ে আলোচনা হয়। এ সময় অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার বাংলাদেশের নানা পদক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পরিবর্তিত অর্থনীতির গতি প্রকৃতিও তুলে ধরেন তিনি। আমাদের কনটেক্সটে আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখার, দেন উইল এনগেজ, আমরা আলাপ করবো অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি যে ওরা হয়তো কিছু বলবে এটা করতে, আমরা যেটা করেছি ওইটা করে আমরা ট্রাই করব। এদিকে ঈদের দীর্ঘ ছুটির পর খুলেছে অফিস আদালত, শুরু হয়েছে কর্মচঞ্চলতা। রমজান ও ঈদে নিত্যপণ্যের দাম কম ছিল এবং ঈদ ভালো কেটেছে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে অর্থনীতির ওপর প্রভাব কিভাবে মোকাবিলা করা যায় সে বিষয়ে আলোচনা শুরু হয়েছে, জানান উপদেষ্টারা।
এবার ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানী ছাড়ে প্রায় ১.৫ কোটি মানুষ। এর মধ্যে ৪৪ লাখের মতো ইতিমধ্যে ফিরেছে নগরীতে। মোবাইল ফোনের সিমের অবস্থান পর্যালোচনা করে এই তথ্য দিয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। দীর্ঘ ছুটি শেষে রোববার প্রথম কর্মদিবসে কাজে ফেরেন কর্মকর্তা কর্মচারীরা। আবারও তাই কর্মচঞ্চল্য সচিবালয়। ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি শেষে কাজে মনোনিবেশ করেন তারা। বাজারে নিত্যপণ্যের দাম কম থাকায় এবার ঈদ ভালো কেটেছে বলছেন উপদেষ্টারা। যুক্তরাষ্ট্রের শুল্কারোপে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সমন্বয় করা খুব কঠিন হবে না বলে জানালেন অর্থ উপদেষ্টা। আমাদের কনটেক্সটে আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখা, দেন উইল এনগেজ, আমরা আলাপ করবো অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি যে ওরা হয়তো কিছু বলবে এটা করতে, আমরা যেটা করেছি ওইটা করে আমরা ট্রাই করব। উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, এবারের ঈদ জনগণের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে। সরকার মানুষের জীবনযাত্রা সহজ করতে কাজ করে যাচ্ছে। প্রথম কর্মদিবস বলছি না, কারণ ঈদের দিনটা আর তার পর দিনটা বাদে বাকি সব দিনই আসলে কাজ করতে হয়েছে। তো আমার মনে হয় যে ঈদটা জনমানুষের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে এবং তাদের যেন কমফর্ট হয়, জীবনযাত্রা যেন সহজ হয় সেজন্য কাজ করে যাচ্ছে। এবারের ঈদটি অন্যবারের চেয়ে ভিন্ন ছিল বলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানে আহত পরিবারগুলোর সাথে ঈদ করেছেন জানান তিনি। এই ঈদটা অনেকভাবে আমাদের জন্য একদিকে যেমন খুব কষ্টের ছিল, যেমন ধরো আমার খুব ইচ্ছে করছিল যে আমরা যদি যারা আহত হয়েছে, তারপরে যাদের পরিবার তাদের সন্তান হারিয়েছে তাদের সাথে কাটাবার খুব আগ্রহ, কিন্তু কঠিন। তারপরেও তাদের সাথে কিছুটা সময় কাটিয়েছি, নাফিসের পরিবারের সাথে, আনাসের পরিবারের সাথে। তো ঈদটা একটু ভিন্ন ছিল। উপদেষ্টারা আরও জানান, মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার মামলার বিচারের কাজ দ্রুত শেষ করতে কাজ করছে আইন মন্ত্রণালয়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের টানা 9 দিন ছুটির পর খুলল ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। তবে শুরুর দিনে অনেকটা ঢিমে তালেই চলেছে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম। তেমন ভিড় নেই, প্রয়োজন অনুযায়ী অনেক গ্রাহক লেনদেন করেছেন। ব্যাংকাররা বলছেন সোমবার থেকে আরও চাপ বাড়বে ব্যাংকগুলোতে। ঈদের টানা 9 দিন ছুটির পর খুলেছে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করে অনেকেই ফিরেছেন কর্মস্থলে। 9 দিন পর ব্যাংক খুললেও এখনও কর্মচাঞ্চল্য ফেরেনি আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। সকালে সহকর্মীদের সাথে কোলাকুলি আর কুশল বিনিময় করেছেন কর্মীরা। ঈদের পর অনেকেই এসেছেন ব্যাংকে, কেউ সঞ্চয়পত্রের টাকা তুলতে, কেউ জমা দিয়েছেন টাকা। রিটায়ার্ড মানুষ, টাকা পয়সা ফুরাই গেছে, যার ফলে আসতে হচ্ছে। এটা তো ইজি ব্যাপার যে টাকা পয়সা ফুরা লাগবেই। টাকা ঈদের ছুটি পার হইতে না হইতে আজকে খোলা, আজকে এসে পড়ছি। এখন যে যানজটের ভিড় এড়ানোর জন্য নিরিবিলি ব্যাংকিংটা করার জন্য আসা। দীর্ঘ 9 দিনে সাধারণ উপকার হয়েছে আমাদের হয়তো, কিন্তু ব্যাংকিংয়ের সমস্যা, কাজের প্রবলেম হয়েছে। ব্যাংকে গ্রাহকের চাপ না থাকায় অনেকটা স্বাচ্ছন্দ্যে কাজ করেছেন কর্মকর্তারা। তবে সপ্তাহ খানেকের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে আসবে ব্যাংকে। দীর্ঘ 9 দিন পরে অবশ্য আসছি, গ্রাহকের সাথে দেখা হইতেছে, খুবই ভালো লাগতেছে। ফুরফুরে মেজাজে অফিস করতেছে, কারণ দীর্ঘদিন বন্ধের পর ফার্স্ট ওয়ার্কিং ডে। তো দীর্ঘ ছুটি তো, আর মানুষের তো আর চাহিদা থাকার কথা না। আমার বিশ্বাস যে আজকে আসার পথেও দেখলাম টাকা তো যথেষ্ট প্রাণবন্তই লাগে। তো আমার বিশ্বাস আজকে না হলেও আগামীকাল থেকে পূর্ণদমে মানুষের কর্মচঞ্চল ফিরে আসবে বলে আশা করা যায়। আগের সময়সূচি অনুযায়ী সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ব্যাংকের লেনদেন। ব্যাংকের কার্যক্রম সন্ধ্যা 6টা পর্যন্ত। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রভাবে বৈশ্বিক শেয়ার বাজারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জেও দরপতন হয়েছে। তবে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ থাকলেও হতাশ না হওয়ার আহ্বান বাজার সংশ্লিষ্টদের। তাদের মতে মার্কিন শুল্ক নীতির প্রভাব মোকাবিলায় ইতিমধ্যেই সরকার পদক্ষেপ নিয়েছে, যা কার্যকর হলে শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশা করেন তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কারোপের প্রভাবে ব্যাপক দরপতন হয়েছে বৈশ্বিক পুঁজিবাজারে। যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার মূলধন হারিয়েছে $5 লাখ কোটি। প্রধান সূচকের মধ্যে S&P 500 কমেছে 6% বেশি। একই অবস্থা নাসদাক ও ডাও জোন্সের মতো সূচকের।
এমন বাস্তবতায় দেশের শেয়ার বাজারেও প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক কমেছে ১৩ পয়েন্ট। দেশের প্রধান রপ্তানি খাত বস্ত্র ও পোশাকের ৫৮টি কোম্পানি ডিএসইর তালিকাভুক্ত, যার প্রায় সবই দর হারিয়েছে রোববার। এর বাইরের তালিকায় আছে ফুটওয়্যার, হিমায়িত মৎস্য, পাট ও পাটজাত পণ্য, ওষুধসহ আরও কিছু কোম্পানি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে মাত্র কয়েকটি কোম্পানি যুক্তরাষ্ট্রের বাজারে সরাসরি পণ্য রপ্তানি করায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। আপনারা দেখেছেন যে সরকারের শীর্ষ পর্যায়ে এটা নিয়ে ডিসকাশন হচ্ছে এবং গতকাল একটা ভালো বার্তা এসেছে যে এটা নিয়ে যা করার করণীয় বাংলাদেশের পক্ষ থেকে সেটা ওনারা করছেন এবং এটার পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট মিলে হয়তো আমরা পজিটিভ দিকেই থাকব। বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের পরিমাণও সামান্য, ফলে বাজারে নেতিবাচক প্রভাব পড়ার যৌক্তিক কারণ নেই। বিনিয়োগকারীদেরকে যেটা বলবো যে আপনারা ধৈর্য ধরেন, ইনফরমেশনটাকে আরেকটু অবজার্ভ করুন, ইনফরমেশনটাকে একটু ভালো করে বুঝে নিন, তারপরে দেখবেন অনেক ইনফরমেশন আপনার হাতে আসবে। প্যানিক না হয়ে সেই জায়গাগুলো দেখলে পরে এই বিনিয়োগ কিন্তু আপনাদের সেফ থাকবে বলে আমি মনে করি। বিশ্লেষকরা বলছেন, সমঝোতার মাধ্যমে কিছুটা শুল্ক কমানো গেলে বাণিজ্য প্রতিযোগিতায় আরও এগিয়ে যাবে বাংলাদেশ, ফলে দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আসতে পারে পুঁজিবাজারে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত ও অর্থনীতি গড়ায় সাহায্য করছে। সম্প্রতি চীনের গণমাধ্যম সিজিটিএনকে এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং শিল্প কারখানা স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন তিনি। এর মাধ্যমে বাংলাদেশের জনশক্তি ব্যবহার করে চীনা প্রযুক্তিতে পণ্য উৎপাদন ও বিশ্বজুড়ে বিপণন করা যাবে। এতে বাংলাদেশ সহ এই অঞ্চলের অন্যান্য দেশও উপকৃত হবে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্ষেত্রে প্রবেশ এবং উন্নয়নের জন্য বাংলাদেশ চীনের কাছ থেকে শিখতে চায় বলেও জানান প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে চীনা সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় সম্ভব হবে। চীনের সাথে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। মালিকানা বদলের পরও ঘুরে দাঁড়াতে পারেনি পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফুয়াং ফুডস। উল্টো বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদের দুর্নীতি, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারের বন্ধ হতে বসেছে কোম্পানিটি। অভিযোগ আছে, সাধারণ বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে প্রতারণার আশ্রয় নেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন। ২০০০ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফুয়াং ফুডস লিমিটেড। পূর্ববর্তী ব্যবস্থাপনা এবং বোর্ডের নানা অনিয়মের কারণে সে বছর জানুয়ারিতে জাপানি বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিনরি বাংলাদেশ লিমিটেড ফুয়াং ফুডসের ৭.৬১% শেয়ার কিনে নেয়। কোম্পানির পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হন মিনরি বাংলাদেশের পক্ষে মিয়া মামুন। আইন অনুযায়ী বিএসইসি মিনরি বাংলাদেশকে ৩০% শেয়ার ধারণের নির্দেশ দিলেও ব্যর্থ হয় মিনরি। কোম্পানির হাল ধরে মিয়া মামুন নিজেই জড়িয়ে যান বিভিন্ন দুর্নীতির সাথে। ফুয়াংয়ের কোনো রকম দায় পরিশোধ বা সরবরাহকৃত মালামালের মূল্য পরিশোধ না করে 5টি ব্যাংক লেনদেনের মাধ্যমে ১,১০,০০,০০০ টাকা আত্মসাৎ করেন নিজেই, যা হয় ২০২২ সালের জুলাই থেকে ২০২৩-এর অক্টোবর পর্যন্ত। এখানেই শেষ নয়, এরপর নতুন এমডি যোগ দিলে তিনি এপ্রিল ২০২৪ পর্যন্ত কোম্পানির পরিচালনা পর্ষদের একজন সাধারণ সদস্য ছিলেন। সে সময় পর্ষদ সভার সম্মানী ছাড়া অন্য কোনো সুবিধা গ্রহণের সুযোগ না থাকলেও তিনি ব্যক্তিগত গাড়ি ভাড়া বাবদ শুধুমাত্র ৬ মাসে নিয়েছেন ২১,২০,৭৮২ টাকা। মিয়া মামুন সম্পূর্ণ ব্যক্তিগত প্রয়োজনে আন্তর্জাতিক ভ্রমণের প্লেন ভাড়া নিতেন ফুয়াং ফুডসের তহবিল থেকে। হলিডে প্ল্যানার নামে প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৩ সালে ৯টি চেকের মাধ্যমে ২১,৬৪,০০০ টাকার বেশি খরচ করেন, যাতে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকের কোনো অনুমোদন নেই। এই ফুয়াং ফুডের তো খাইতে খাইতে কিছু রাখা নাই, দেয়াল পর্যন্ত রাখা নাই। জেলে যাওয়ার এক পায়ের আপর ছিল, আমাকে ধরাই দিছে, এটা ধরাই দিয়ে আবার এটাকে নিয়ে আবার গেম খেলতে চাই গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার পর। এসব অনিয়ম খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কমিশনের কাছে অভিযোগ ছিল ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস নিয়ে, এই ধরনের অভিযোগ, সেই বিষয়ে একটা তদন্তর সিদ্ধান্ত নিয়েছে। এমপির বিরুদ্ধে অভিযোগ যেগুলো ছিল সেগুলো নিয়ে তদন্ত হবে।
উৎপাদন প্রায় বন্ধ থাকা কোম্পানিটি দুর্নীতির কারণে অর্থবছরের প্রথম প্রান্তিকে লোকসানে পড়ে। সবশেষ সমাপ্ত অর্থবছরে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশও দেয়নি তারা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাকৃতিক উৎস থেকে চিংড়ির পোনা সংগ্রহ নিষিদ্ধ হলেও সাতক্ষীরা উপকূলে এই কাজে নিয়োজিত 50,000-এর বেশি মানুষ। নদী থেকে পোনা সংগ্রহ করেই জীবন চলে এই দরিদ্র মানুষদের। অনুন্নত উপকূলীয় এলাকায় বিকল্প কাজ না থাকায় এ পেশা ছাড়তে পারছেন না তারা। হতদরিদ্র এসব মানুষকে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আনার তাগিদ মৎস্য কর্মকর্তাদের। জোয়ারের সময় সাতক্ষীরার বড় তিন নদী কপোতাক্ষ, খোলপেটুয়া ও ইছামতিতে চিংড়ির পোনা ধরতে নামেন উপকূলীয় এলাকার অসংখ্য নারী পুরুষ। কারেন্ট চালে বাগদা ও গলদা চিংড়ির পোনার সাথে ধরা পড়ে অন্যান্য জলজ প্রাণী ও পোনাও। বাকি সব ফেলে দিয়ে ফরিয়াদের কাছে এক একটি চিংড়ির পোনা বিক্রি হয় 4 থেকে 5 টাকায়। সামান্য এই আয়েই চলে বেশিরভাগ পোনা সংগ্রহকারীর জীবন। বিকল্প কাজের তেমন সুযোগ না থাকায় দীর্ঘদিনের পেশা ছেড়ে অন্য কোনো পেশায় যাওয়ার সুযোগ হয় না তাদের। 7টাতে 11টা পর্যন্ত মাছ ধরি, হয়তো 100 হইল না হয় না, ইতে আমার সংসার চলে। আবার 3:30 উঠি, 5টা পর্যন্ত 6টা পর্যন্ত এই পর্যন্ত আমাদের এইভাবে চলে। খুব কষ্টতে রয়েছে এখন, এই বয়স তো হয়ে গেছে, ওইভাবে নদীতে পড়ি, যা টুকটাক 20-50-100 যা হয়। আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ চিংড়ির পোনা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। প্রাকৃতিক উৎস থেকে চিংড়ির পোনা সংগ্রহ বন্ধে প্রান্তিক এসব মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা তাগিদ মৎস্য কর্মকর্তাদের। সরকারের প্রায় অনেক ধরনের সাপোর্টিং প্রোগ্রাম রয়েছে, সেই সাপোর্টিং প্রোগ্রামগুলোতে যদি তাদেরকে ইনক্লুড করা হয়, এই লোকগুলো ওই কাজটা থেকে বিরত থাকতে পারে এবং তাদের ওই সময়টা জীবিকার একটা সাপোর্ট তাদের হয়। এটা আমাদের একটা উদ্যোগ রয়েছে। আর পর্যায়ক্রমে তাদেরকে আসলে বিকল্প কর্মসংস্থানের দিকে তাদেরকে নিয়ে আসতে হবে। চিংড়ির পোনা সংগ্রহ করতে গিয়ে আরও অনেক ধরনের মাছের পোনা নষ্ট হয়। তাই পোনা সংগ্রহকারীদের বিকল্প আয়ের ব্যবস্থা হলে মাছের প্রাকৃতিক উৎসগুলো নিরাপদ থাকবে বলছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হয়। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 122 টাকায়, যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 162 টাকা 01 পয়সায়, ইউরোর দর বেড়েছে, বিনিময় হয়েছে 137 টাকা 68 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।